আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আসলাম লাইভে। পূর্বের মতন আবার আমি অনলাইন এখন থেকে ধারাবাহিক ক্লাস দিব। গণিতের উপর দিব, সাধারণ গণিত এবং ফিনান্স। এই ৩ টা বিষয়ের উপর আমার একটা প্লাসের প্যাকেজ কোর্স চালু হচ্ছে। যারা ৩ টা বিষয় নিয়মিত পড়বা, আমি যা বললাম আমার কথা শুনতেই হবে। আমার কথা শুনলে তোমরা ইনশাআল্লাহ এ প্লাস পাইবা। ধারাবাহিক ক্লাস, লাইভ ক্লাস, সরাসরি ক্লাস চলবে। এতদিন একটু ব্যস্ত ছিলাম জানো, কলেজ পরিবর্তনের কারণে বাসা শিফট অনেক ঝামেলা গেছে। এখন মোটামুটি সবগুলা ঝামেলা শেষ। পড়াশোনার মাধ্যমেই প্রমাণ হবে ভালো করা সম্ভব কিনা, নিজেদের বিশ্বাস বেড়ে যাবে ইনশাল্লাহ। কন্টিনিউয়াসলি ক্লাসগুলো করতে হবে। আমি প্রথম আলোচনা করি, আলোচনার মধ্যে শুধু শুধু অন্যান্য আলোচনা করে এই সময় নষ্ট করতে যাচ্ছি না। যাদের আগ্রহ আছে তারা কমেন্টস করবো অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো, তাহলেই হবে। আগ্রহ থাকতে হবে। আমরা প্রথম প্রশ্নটা হলো কোনটা সঠিক বলছে। আমরা জানি হিসাব সমীকরণে ৩টা মূল উপাদান। এই 3টা হলো a সমান l প্লাস ওই, এটাও শুদ্ধ। এ পক্ষান্তর করলে এটা শুদ্ধ হবে। আবার ওই যদি পক্ষান্তর করি এল থাকবে। এটা তো সাধারণ বীজগণিতের অঙ্ক না, এটা তো সমস্যা নাই। 3টার রূপ শুদ্ধ। এই 3টার বাইরে যেগুলো আছে এগুলো কি অশুদ্ধ। এই যে 3টা কি আছে, কোনটা সঠিক? এটা মিথ্যা। এল মাইনাস ই সমান এ মাইনাস এল সমান ই, এটা কিন্তু শুদ্ধ। আর বাকি সবগুলো অশুদ্ধ। বুঝা গেছে? এটা কিন্তু এই পাশেও থাকতে পারে, এই পাশেও থাকতে পারে। একটু কমেন্টস করো তো। শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করতে হবে। কারো কমেন্টস দেখতেছি না। জিব্বা ফুয়া যে আছো কমেন্টস করবা, হ্যাঁ শোনা যাচ্ছে কিনা। তাহলে ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন করলে সম্পদ হ্রাস পাবে, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। 71 উত্তর। এই যে ডেবিট নোট, এই যে আমি বলছিলাম না, আসলে আগের আলোচনা করা মনে থাকতে হবে। ডেবিট নোট কেন ব্যবহৃত হয়? ডাইরেক্ট ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে ডেবিট নোট ব্যবহার করা হয়। আর আর বেশি ব্যাখ্যা করতে যাচ্ছি না, বেশি ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে। আগে এই এমসি গুলো আস্তে আস্তে শিখো। হ্যাঁ, বললাম না, এই যে 6টা দলিল নিয়ে আলোচনা করলে 2টা এমসিকিউ অবশ্যই থাকবে ফাইনাল পরীক্ষায়, কিন্তু 20 মিনিটের আলোচনা শুনতে হবে এই 6টা দলিল নিয়ে শুধু। আর বিশেষ যাবে তো 6টা, কমপক্ষে 3-4টা এমসিকিউ থাকবে ওই আলোচনা থেকে। ক্যাশ মেমো কয় কপি? একটু আগে বলছিলাম, ক্যাশ মেমো 3 কপি করা হয়। মূল কপি ক্রেতাকে দেওয়া হয়। নগদ লেনদেনে ক্যাশ মেমো ব্যবহার করা হয়। ডাইরেক্ট ক্রয় বিক্রি প্রমাণ দলিল চালান। এই শব্দগুলো মনে রাখতে হবে। এগুলো এমসিকিউর জন্য সরাসরি কমন চলে আসে। আবার রিপিট করব। ক্যাশ মেমো নগদ লেনদেনে ব্যবহার করা হয়। ক্যাশ মেমো 3 কপি করা হয়। মূল কপি ক্রেতাকে ফেরত দেওয়া হয়। আর ডাইরেক্ট ক্রয় বিক্রয় প্রমাণ দলিল হলো চালান, এবং ক্রয় জেবাদা বিক্রয় জেবাদা উচ্চ দলিল হলো চালান। শুধু ধারে ক্রয় এবং ধারে বিক্রয়, ক্রয় জেবাদা বিক্রয় জেবাদা লিপিবদ্ধ হয়। ক্রয় বইয়ের ক্রয় জেবাদার আরেক নাম ক্রয় বই, বিক্রয় জেবাদার আরেক নাম বিক্রয় বই। অনেকগুলা শব্দ বলতে বলতে শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে। এমসিকিউ নিয়ে যারা টেনশনে আছো তাদের টেনশনের কোনো কারণ থাকবে না। আমার কথা শুনতে হবে, না বুঝলে আবার বলতে হবে, তখন আমি আবার রিপিট করবো। এরপরে আবার আসি, লেনদেনের প্রকৃতি ও বৈশিষ্ট্য কতটি। লেনদেনের প্রকৃতি ও বৈশিষ্ট্যের মেন বই থেকে সরাসরি প্রশ্ন চলে আসে, এটা অঙ্কর কোনো বিষয় না। বৈশিষ্ট্য ও প্রকৃতি 7টি মনে রাখতে হবে। একটা প্রশ্ন দিছে বড়, যে এই ধরনের উদ্দীপক থাকলে আগে কি করবা। আগে হচ্ছে উদ্দীপকটা উত্তর দেওয়ার আগে প্রশ্নটা পড়বা কি চাচ্ছিল। 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করায় হিসাব সমীকরণে কোন উপাদান প্রভাব পড়ে। এটা তো আমাদের উদ্দীপক না দেখলেও বলতে পারি। সম্পদেও প্রভাব পড়বে, সম্পদ এবং মালিকানা সত্ত্ব। সম্পদ একটা বলছি, সম্পদও পড়বে, মালিকানা সত্ত্ব পড়বে। গ নাম্বার শেষেরটা উত্তর হবে। হ্যাঁ, সম্পদ এবং মালিকানা সত্ত্ব প্রভাব পড়বে। উদ্দীপকটা কি ছিল? মনি ট্রেডার 1 জানুয়ারি 2020 তারিখে 50,000 টাকা পণ্য ব্যবসা আরম্ভ করে 50,000 টাকা ব্যবসা আরম্ভ করে বিক্রয়কৃত 10,000 টাকা পণ্যের মধ্যে 3,000 টাকার পণ্য ফেরত এসেছে। তিনি ব্যক্তিগতভাবে একটি স্কুলে 2,000 টাকা অনুদান দিলেন। 3,000 টাকা লেনদেনের জন্য যদি মনি ট্রেডার্সের যে নোট প্রস্তুত করতে হবে তা হলো, ওই যে ডেবিট নোট থেকে আবার আসছে, আমি পণ্য বিক্রি করছি কত, 10,000, তার মধ্যে 3,000 ফেরত আসছে। আমার বিক্রয়কৃত পণ্য যদি ফেরত আসে, আমি তো বিক্রি করছি, বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে আমার একটা নোট তৈরি করতে হবে। যে পণ্যটা কিনছিল সে আমার কাছে ডেবিট নোট পাঠাবে। ডেবিট নোট পাঠালে ওই ব্যক্তির জন্য ক্রয় ফেরত, আর একই জিনিস আমার জন্য বিক্রয় ফেরত। আমি ওই লোককে আবার চিঠির উত্তর দিতে হবে, আপনি যে পণ্যটা ফেরত পাঠালেন আমি সেই পণ্যটা বুঝে পেয়েছি। সুতরাং এই যে একটা রেকর্ড, আবার তার কাছে চিঠি পাঠানো, এটার নাম হলো ক্রেডিট নোট। তাহলে যেহেতু পণ্যটা আমি বিক্রি করছিলাম, সেই পণ্য আমার কাছে ফেরত আসছে, তাহলে আমি যে এখন চিঠির উত্তর দিব সেটা হলো ক্রেডিট নোট। তাহলে 3,000 টাকা পণ্য, 3,000 টাকা লেনদেনের জন্য মনি ট্রেডার্স মানে আমার, আর যে ফেরত পাঠালো তার জন্য কিন্তু ডেবিট নোট তৈরি করতে হবে। বাট আমার কি করতে হবে, আমার ক্রেডিট নোট তৈরি করতে হবে। তারপরে বললো
স্কুলে ২,০০০ টাকা অনুদান দেওয়ার ফলে ব্যবসায় কি পরিণত হবে? আর স্কুলের অনুদান দিছে, কিন্তু সে তার ব্যক্তিগতভাবে অনুদান দিছে, কোম্পানিতে কোনো টাকা পয়সা নেয় নাই। অনুদান দেওয়া তার ব্যক্তিগত ব্যাপার, কোম্পানিতে যেহেতু নেয় নাই, এটা ব্যবসায় কোনো প্রভাব বিস্তার করবে না, ব্যবসায় কোনো প্রভাব বিস্তার করবে না, যেহেতু অনুদান সে ব্যক্তিগতভাবে পরিশোধ করছে। তারপরে আবার আসি, 7টা হয়ে গেছে না? দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি কয়টি? দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি, এটা থিওরিটিক্যাল প্রশ্ন থেকে আসছে। মূলনীতি হলো 5টি, মনে রাখতে হবে। এইগুলা একটু দেখতে হবে, কিন্তু এই যে একটু রিডিং এর সাথে সম্পর্ক রাখতেই হবে। যত বেশি রিডিং করবা এমসিকিউ তত ভালো পারবা। এই দুতরফা দাখিলার এই মূলনীতিগুলো একটু দেখে রাখো। এই যে এই যে মূলনীতি বা বৈশিষ্ট্য, এই রিডিং একটু করতে হবে, বারবার বলি রিডিং করবা। দুতরফা দাখিলা হিসাব পদ্ধতি মূলনীতি বা বৈশিষ্ট্য কয়টা? 5টা। দ্বৈত সত্তা, দুই পক্ষর টাকা হবে ডেবিট ক্রেডিট সমান সমান, এর নাম হলো দ্বৈত সত্তা। তারপরে হলো দাতা ও গ্রহীতা, যে দাতা যে প্রদান করে সে হলো ডেটর, ক্রেডিটর যে গ্রহণ করে সে ডেটর বা ডেবিট বলি আমরা। ডেবিট ও ক্রেডিট করা, সমান অঙ্কের আদান প্রদান হবে এবং সামগ্রিক ফলাফল, এই 5টা হলো কি? মূলনীতি বা বৈশিষ্ট্য। তারপরে ছিল কার্যপত্র প্রস্তুত করে নিচের কততম ধাপ? এই যে হিসাব চক্রের ধাপটা বারবার বলছি, শিখতে হবে। কার্যপত্র প্রস্তুত করা হিসাব চক্রের কততম ধাপ? কার্যপত্র 7ম বা 8ম ধাপে আছে। কার্যপত্র হিসাব চক্রের কত নম্বর ধাপ? 7ম ধাপ। 7ম ধাপটা একটু দেখে রাখো হিসাব চক্রটা। এই যে এই চক্রটা একটু ভালো করে মনে রাখতে হবে। আবার একটু রিপিট করাই যেন মনে থাকে, বা একবার মনে হবে না। প্রথমে হলো হিসাব চক্রের লেনদেন শনাক্তকরণ, লেনদেন শ্রেণী বিন্যাসকরণ, বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ। তারপরে খতিয়ানকরণ মানে শ্রেণীভুক্তকরণ, শ্রেণী বিন্যাসকরণ। আর পঞ্চমে রেওয়ামিল প্রস্তুত করে, আসতে পারে যে রেওয়ামিল কত নাম্বার ধাপে প্রস্তুত করা হয়? 5ম ধাপে, মনে রাখতে হবে। জাবেদা 3য়, খতিয়ান 4র্থ, 5ম হলো রেওয়ামিল, 6ঠতে সমন্বয়, 7মে কার্যপত্র, 8মে সমাপনী দাখিলা, আর্থিক বিবরণী, 8মে আর্থিক বিবরণী, আর 9মে সমাপনী দাখিলা। এই সমাপনী দাখিলা হচ্ছে সকল আয় ব্যয় উত্তোলন বন্ধ করার জন্য এই সমাপনী দাখিলা দেওয়া হয়। তারপর হলো সমাপনী পরবর্তী রেওয়ামিল, এভাবে চক্রটা চলে, মনে রাখতে হবে কিন্তু। তাহলে কার্যপত্র প্রস্তুত করা হয় 7ম ধাপে। একতরফা দাখিলা পদ্ধতিতে সাধারণত কোন শ্রেণীর হিসাব সংরক্ষণ করা হয়? কোন শ্রেণীর হিসাব সংরক্ষণ করা হয়? সম্পদ এবং দায়। আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ করা হয় না। যদি বলতে হয় না কোনগুলো, তাহলে হতো শুধু ব্যয় অথবা আয়। আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ করা হয় না। সম্পদ এবং দায় কম্পেয়ার করে নিট লাভ নিট প্রতি বের করা হয় একতরফা দাখিলা পদ্ধতিতে। একতরফা দাখিলা পদ্ধতি ইন্টার সেকেন্ড ইয়ার, ইন্টার ফার্স্ট ইয়ারে গেলে পুরো একটা অধ্যায় আছে, বাট এই জায়গায় শুধু একটু আলোচনা। এটাই বেসিক্যালি, এর বিস্তারিত অনেক রূপ আছে। এটাই যে এই যে অঙ্কটা করা হয়, এই বিষয়টাই হলো একতরফা দাখিলা পদ্ধতি। হ্যাঁ, দুতরফা দাখিলার শেষের দিকে যে অংশটা, এটাই হলো একতরফা বেসিক আলোচনা। তারপরে হলো আর্থিক বিবরণী খসড়া স্বরূপ কি ব্যবহার করা হয়? কার্যপত্র। মূলধন জাতীয় ব্যয় কোনটি? সম্পদ, মূলধন জাতীয় সম্পদ কেনার জন্য যে ব্যয়টা হয়, মেশিন ক্রয়। যদি মুনাফা যদি মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় হিসেবে লিপিবদ্ধ করা হয়, তবে সেটি নীতিগত ভুল হবে না। যদি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হয়, তবে কোনটি নির্ণয়ে ভুল হবে? মূলধন জাতীয় ব্যয় মানে সম্পদ, এই সম্পদগুলো আমাদের আয় ব্যয় বিবরণীতে আসবে না। ওরা বলতেছে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লিখে ফেলছে, লিখে ফেলে আমাদের ব্যয়টা বেশি হয়ে যাবে। ব্যয়টা বেশি হলে নিট লাভ যে বের করো, শুদ্ধ হবে না, নিশ্চিত এটা ভুল হবে। বিশদ আয় বিবরণীতে লিপিবদ্ধ করা হয় মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় আয়, মূলধন জাতীয় ব্যয় কিন্তু আসে না, 1 আর 2। ব্যবসায়ী পণ্য আনয়নের জাহাজ ভাড়া প্রদান কোন ধরনের লেনদেন? ব্যবসায়ী পণ্য আনয়নের জন্য জাহাজ ভাড়া প্রদান কোন ধরনের লেনদেন? মুনাফা জাতীয়। হিসাবে টি ছক অনুযায়ী মোট কয়টা হয়? 8টা হয়। চলমানে কয়টা হয়? 7টা হয়। মনে রাখলেই তো হবে, তাই না? কোন হিসাবে মোট ডেবিট ও মোট ক্রেডিট টাকার পার্থক্য কি বলে? উদ্বৃত্ত বলি বা জের বলি। উদ্বৃত্ত বা জের বলি। হিসাব সমীকরণ অনুযায়ী হিসাব কত প্রকার? হিসাব সমীকরণ অনুযায়ী হিসাব 5 প্রকার।
অব্যবহৃত মণিহারি আর্থিক অবস্থার বিবরণীতে কোথায় বসে দেখানো হয়? এটা অব্যবহৃত মণিহারি বিশদ বিবরণীর পরিচালন ব্যয় থেকে মাইনাস করা হয় মণিহারি থেকে, আর চলতি সম্পদ থেকে বসে। এই চলতি সম্পদ। জাবেদাকে বলা হয় কি বলা হয়? জাবেদাকে সহকারী বই বলা হয়, প্রাথমিক বই বলা হয়, দৈনিক বই বলা হয়, কিন্তু স্থায়ী বই না, মনে রাখতে হবে। তাহলে 1 আর 2 হবে। প্রকৃত জাবেদা লিপিবদ্ধ করা হয় কোন ধরনের আইটেম? পণ্য ক্রয়, পণ্য বিক্রয়, বকেয়া বেতন, এই একটা। আর যে পণ্য ক্রয়, পণ্য বিক্রয়, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রদান, নগদ প্রাপ্তি, এই 6টা হলো বিশেষ জাবেদা। এই 6টা বাদে বাকি যা আছে সব প্রকৃত জাবেদা বা সাধারণ জাবেদা লিপিবদ্ধ করা হয়। সেগুলাতে মূলত সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, প্রাথমিক জাবেদা, ভুল সংশোধনী জাবেদা, এগুলা লিপিবদ্ধ করা হয় প্রকৃত জাবেদা বা সাধারণ জাবেদার মধ্যে। কোন দাখিলার মাধ্যমে আয় ব্যয় হিসাব, একটু আগে বলছিলাম না, সমাপনী দাখিলার মাধ্যমে, চক্রটার মধ্যে সমাপনী দাখিলার মাধ্যমে আয় ব্যয় হিসাবগুলা বন্ধ করে দেওয়া হয়। ব্যয় হিসাব সমূহ সর্বদা কোন জের প্রকাশ করে? ব্যয় হিসাব সবসময় ডেবিট জের প্রকাশ করে, কিন্তু ব্যয় এই বকেয়া থাকলে ক্রেডিট জের প্রকাশ করে। খতিয়ানে ব্যবহৃত সিডি দ্বারা কি বোঝানো হয়? এই যে সিডি, বিডি, সিএফ, বিএফ, 4টা শব্দ আছে, 4টা শব্দের বাংলা আছে 6টা। এই বাংলা 6টা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, এবং এটা থেকে পরীক্ষা কিন্তু একটা আসবেই, নিচে নিত। এই 6টা তোমরা মেন বইয়ের লগে অবশ্যই সম্পর্ক আছে। মেন বইটা যাদের ভালো করে পড়া আছে তাদের এমসিকিউ নিয়ে কোনো টেনশনের কারণ নাই। এই যে 7টা শব্দ আছে, এই শব্দগুলো একটু মনে রাখবা। এই যে এটি যদিও আমি অনেকবার আগে বলছি, এটি অবশ্যই। এই যে সিডি মানে বাবু নে সিডি হলো ক্যারিড ডাউন, নিচে নিত বা স্থানান্তরিত। আর বিডি মানে ব্রড ডাউন, উপর থেকে আনিত, স্থানান্তরিত হয়েছে। আর সিএফ মানে ক্যারিড ফরওয়ার্ড, সম্মুখে নিত। বিএফ মানে ব্রড ফরওয়ার্ড, পেছন থেকে আনিত। এই বাংলা ইংরেজি শব্দ সহ শিখবা, তাহলে অবশ্যই কাজে লাগবে। নিচে নিত, নিচে নিত, সিডি মানে কি? নিচে নিত, ক্যারিড ডাউন। এই যে সিডি। তারপরে ছিল এই যে নিচে নিত। কোনটি অন্য 3টি হতে ভিন্ন? এটা একটা এমসিকিউ প্রায়ই আসে। যেমন প্রশিক্ষণ ভাতা ডেবিট এবং এটা ব্যয়, বিক্রয় ক্রেডিট এবং আয়, বীমা সালামি ডেবিট এবং ব্যয়, খাজনা কর ডেবিট এবং ব্যয়, অত একটা ভিন্ন, বিক্রয়টা। এই টাইপের এমসিকিউ কিন্তু আসে। আজও তো বিক্রয় 5,000 টাকা, বিক্রয় হিসেবে ডেবিট ক্রেডিট করা হয়েছে। এক্ষেত্রে কোন ধরনের ভুল হয়েছে? এটাও নীতিগত ভুল, কারণ সম্পদ বিক্রি করলে এটা হবে এয়ার ভুল, ওই মুনাফা জাতীয় আয় হিসাবে। মূলধন জাতীয় প্রাপ্তি লিখে ফেলছি, মুনাফা জাতীয়। এটাও কি হবে? নীতিগত ভুলের মধ্যেই হবে। মিজান ট্রেডার্স এর 31 ডিসেম্বর 2013 এর খতিয়ান উদ্ধৃত নিম্নরূপ: 10% বিনিয়োগ 1/7/2013, 20,000 টাকা, বিক্রয় 1 লাখ টাকা, বিনিয়োগের সুদ 5,000 টাকা, 500 টাকা। 13 সালের অঙ্ক। 1/7/13, 20,000 টাকা, 10% 2,000 টাকা হয়। 2,000 টাকার অর্ধেক করলে 1,000 টাকা হয়, বাট বিনিয়োগের সুদ আছে 500 টাকা। তার মানে বুঝে নিছি বিনিয়োগের সুদ 500 টাকা বকেয়া আছে। প্রশ্ন করছে, উক্ত তথ্য অনুসারে মিজান ট্রেডার্সে বিনিয়োগের বকেয়া সুদের পরিমাণ 500। সুন্দর উত্তর। 20,000-এ 10%, 2,000, অর্ধেক করলে 500, কারণ 500 তো অলরেডি পেয়ে গেছি রেওয়ামিলের মধ্যে, আর 500 বকেয়া আছে। মিজান ট্রেডার্সের প্রত্যক্ষ পরিচালন আয়ের পরিমাণ কত? প্রত্যক্ষ পরিচালন আয় মানে সেবা এবং বিক্রয়। বিক্রয় কত? 1 লাখ টাকা, তাইলে 1 লাখ টাকা প্রত্যক্ষ পরিচালন আয় হবে। এটা কিন্তু মনে রাখতে হবে। তোমাদের প্রত্যক্ষ পরিচালন আয় হলো বিক্রয় এবং সেবা। বিনিয়োগের সুদ, এই যে এই শিক্ষানবী সালামি, অন্যান্য যে আয়গুলা, সেটি মূলত পরোক্ষ পরিচালনা আয়। পরোক্ষ, প্রত্যক্ষ না। প্রত্যক্ষ বলতে বিক্রয় এবং সেবা আয়, দুইটা। আর্থিক অবস্থার বিবরণীতে কয় স্তরে তথ্য উপস্থাপন করা হয়? আর্থিক অবস্থার বিবরণীতে কয় স্তরে তথ্য উপস্থাপন করা হয়? 2টি। কয় স্তরে তথ্য লিপিবদ্ধ করা হয়? 2টি স্তরে।
তাহলে এই এমসিকিউ গুলা কিন্তু হয়ে গেছে। একটু ব্যাখ্যা সহকারে ইয়া করতে হবে। বাট এই এমসিকিউ গুলা সবাই কিন্তু জানা থাকতে হবে। এরই সাথে আরো লিঙ্ক আপ আছে। ওই লিঙ্ক আপ করে যদি এমসিকিউটা করায় আরো অনেক সময় লাগবে। সেই সময়টা আজকে আর না দেই, অন্য সময় আলোচনা হবে। এই যে শীট তৈরি করা হচ্ছে অলরেডি, এই রেকর্ড গুলা যদি পড়ো তাহলে এমসিকিউ অঙ্ক নিয়ে আর কোনো টেনশনের কারণ নাই। এই একটা এমসিকিউ করলে সব ধরনের এই সমীকরণ পারা যাবে। আজকের মতন রাখবো। আল্লাহ হাফিজ।